বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ যে বিষয়ে আলোচনা আমরা করব সেটি ব্যাংক সমন্বয় বিবরণী। আজকের আলোচ্য বিষয় ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণীটা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক বই এবং নগদান বইয়ের মধ্যে যে লেনদেনগুলোর গড়মিল দেখা যায় তা সমন্বয় করা কি বোঝায়? ব্যাংক বই এবং নগদান বইয়ের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আর্থিক জেরের যে গড়মিল দেখা যায় সেটা সমন্বয় করাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। ব্যাংক সমন্বয় বিবরণী কয়েকভাবে করা হয়। একটা একপক্ষীয়, দ্বিপক্ষীয়, সংশোধনী পদ্ধতি। একপক্ষীয়, দ্বিপক্ষীয় এবং সংশোধন পদ্ধতি, এই তিনটে পদ্ধতিতে সাধারণত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর বেশিরভাগ একপক্ষীয়গুলো পরীক্ষায় আসতে দেখা যায়। আমরা সর্বপ্রথম একপক্ষীয় দেখতে চাই। এই জায়গায় আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর মূল ধারণা আমাদের নিতে হলে বিবরণ আমরা শুরু করব নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এটাতে আমরা শুরু করলে যে ফলাফল পাবো সেটা হচ্ছে পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে আমরা শুরু করলে ফলাফল পাবো পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, মাঝে কিছু আইটেম যোগ এবং কিছু আইটেম বিয়োগ। কিছু আইটেমের সাথে যোগ হয়, কিছু আইটেম বিয়োগ হয়। আমাদের যে জাতীয় গড়মিল দেখা যায় সেই গড়মিলগুলো সমন্বয় করতে হলে নগদান বইয়ের সাথে কিছু কিছু আইটেম যোগ করতে হবে, কিছু আইটেম বিয়োগ করতে হবে। সেই সমন্বয় সাধন বলা হচ্ছে। এখন আমাকে জানতে হবে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তে কোন কোন আইটেমগুলো যোগ করতে হবে এবং কোন কোন আইটেমগুলো বিয়োগ করতে হবে। এরপরে দেখা যায় যে পাস বই মোতাবেক আমরা শুরু করি। পাস বই মোতাবেক যদি আমরা শুরু করি তাহলে ফলাফল পাবো কি নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। একটু চমৎকার একটা ব্যাপার। নগদান বই মোতাবেক শুরু করলে যেগুলো আমরা যোগ করি, পাস বই মোতাবেক সেগুলো আমরা কি করব? বিয়োগ। নগদান বই মোতাবেক যেগুলো বিয়োগ, পাস বই মোতাবেক সেই আইটেমগুলো যোগ করতে হয়। এর অবলিগে আরেকটা ব্যাপার আছে, পাস বই অতিরিক্ত। পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। একই কথা, এক্ষেত্রে যেগুলো যোগ এক্ষেত্রেও সেগুলো যোগ। এদিকে তাহলে আমরা যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্তে যেগুলো যোগ হয়, ব্যাংক জমা উদ্বৃত্তে যেগুলো যোগ হয়, নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্তে ওই আইটেমগুলো যোগ হবে। এখন আমরা জানি কোন কোন আইটেম যোগ এবং কোন কোন আইটেমগুলো বিয়োগ করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, খুব মনোযোগ সহকারে আমাদের আইটেমগুলো চিহ্নিত করতে হবে কোন কোন আইটেমের কারণে আসলে এই দুই বইয়ের জেরের মধ্যে পার্থক্য দেখা যায়, ব্যালেন্সের পার্থক্য দেখা যায়। 1 নম্বর, আদায়ের জন্য
ব্যাংকে জমাকৃত প্রাপ্য বিল বা চেক আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত প্রাপ্য বিল বা চেক কিন্তু এখনো নগদানভুক্ত হয়নি, কিন্তু নগদানভুক্ত হয়নি। আদায়ের জন্য আরেকটা আইটেম আছে, আদায়ের জন্য জমাকৃত প্রাপ্য বিল বা চেক কম টাকায় নগদানভুক্ত হয়েছে। এরপরে ইস্যুকৃত চেক, চেক বা পরিশোধ বিল কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি, ব্যাংকে উপস্থাপিত হয়নি। এরপরে আমাদের আসবে প্রাপ্য বিলের টাকা সরাসরি, প্রাপ্য বিল বা দেনাদারের টাকা বা প্রাপ্য হিসাবের টাকা সরাসরি ব্যাংকে জমা। প্রাপ্য বিল বা প্রাপ্য হিসাবের টাকা সরাসরি ব্যাংকে জমা। মালিকের স্থায়ী নির্দেশে কিছু আয় সরাসরি ব্যাংকে জমা, ব্যাংক জমাতিতে সুদ, এই আইটেমগুলো যোগ হয়। আর বিয়োগ যে আইটেমগুলো, সেই আইটেমগুলো আদায়ের জন্য জমাকৃত প্রাপ্য বিল বা চেক কিন্তু ব্যাংক এখনো আদায় হয়নি, কিন্তু এখনো আদায় হয়নি। ইস্যুকৃত চেক বা পরিশোধ হিসাব বা পরিশোধ বিল কিন্তু নগদানভুক্ত হয়নি। মালিক কর্তৃক উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন, কিছু ব্যয়, ভাড়া, লভ্যাংশ, ভাড়া, লভ্যাংশ ও অন্যান্য ব্যয় সরাসরি পরিশোধ। ব্যাংক জমাতিরিক্তের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ দেন এবং ব্যাংক চার্জ, ব্যাংক জমাতিরিক্তের সুদ এবং ব্যাংক চার্জ, এই আইটেমগুলো বিয়োগ হবে। আমাদের সর্বপ্রথমে চিহ্নিত করতে হবে কোন কোন আইটেমের কারণে দুই বইয়ের মধ্যে গরমিল দেখা যায়। এর মধ্যে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক বা প্রাপ্য বিল কিন্তু নগদানভুক্ত হয়নি। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক বা প্রাপ্য বিল কিন্তু কম টাকায় নগদানভুক্ত হয়েছে। ইস্যুকৃত চেক কিন্তু এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, মালিকের স্থায়ী নির্দেশে কিছু আয় যেটা সরাসরি ব্যাংকে জমা, ব্যাংক সুদ। অপরপক্ষে আদায়ের জন্য জমাকৃত প্রাপ্য বিল বা চেক যা এখনো আদায় হয়নি, ইস্যুকৃত চেক বা প্রাপ্য বিল এখনো নগদানভুক্ত হয়নি। মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন, কিছু ব্যয় সরাসরি ব্যাংকে পরিশোধ যেমন ভাড়া, লভ্যাংশ, অন্যান্য ব্যয়, ব্যাংক সুদ ও ব্যাংক চার্জ, ব্যাংক জমাতিরিক্ত সুদ এবং ব্যাংক চার্জ যা নগদানভুক্ত হয়নি। এই আইটেমগুলো আমাকে চিহ্নিত করে এর মধ্যে কোন আইটেমগুলো যোগ এবং কোন আইটেমগুলো বিয়োগ, আমাদের এই ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে এবং এটাকে নোট করে রাখবে। পরবর্তী ক্লাসে আমরা যখন অঙ্ক দেখাবো তখন তোমাদের এই নিয়মটা যে যত সুন্দর করে আয়ত্ত করেছো তোমরা তত সুন্দর পারবে। আজ এ পর্যন্তই, ততক্ষণে সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।